আসসালামু আলাইকুম। সবাইকে ইউনিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা যে পোয়েমটি অ্যানালাইজ করব সেটা হচ্ছে এ সাম অফ লাইফ, যার রাইটার হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। সো চলুন আমরা পোয়েম সম্পর্কে একটু জেনে নিই। A Sum of Life is an inspiring poem written by the American poet Henry Wardsworth Longfellow. একজন আমেরিকান রাইটার যার নাম হচ্ছে হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো, যিনি এই কবিতাটি লিখেন এবং এই কবিতাটি প্রথম পাবলিশ হয় 1838 সালে in New York Monthly Magazine, a magazine published in the New York City. নিউ ইয়র্ক সিটিতে 1838 সালের একটা মান্থলি ম্যাগাজিনে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। A Psalm of Life is a song of life, where the poet glorifies life and its responsibilities. It is an invocation to mankind to follow the path of righteousness. A Psalm of Life হচ্ছে একটা প্রার্থনা, one kind of prayer, যা হোল লাইফকে নিয়ে রিপ্রেজেন্ট করে, আমাদের লাইফের রেসপন্সিবিলিটি এবং এর দায়িত্ব কিভাবে সঠিক উপায়ে আমরা দায়িত্বগুলো পালন করতে পারি এই নিয়েই কথাবার্তা। সো এরপর লাইনে আমরা দেখি, দ্য রাইট ওয়ে টু লিভ দিস লাইফ, দ্য পোয়েম ইজ ডাইডাক্টিক ইন টোন। তারপর আমরা দেখলাম যে এই জায়গায় বলা হয়েছে যে এই পোয়েটের ডাইডাক্টিক মানে হচ্ছে নীতিমূলক। এই কবিতার টিউনটা হচ্ছে নীতিমূলক বা আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য বা মোটিভেট করার জন্যই মূলত এই কবিতাটি। এবং আমরা কিভাবে দ্য রাইট ওয়ে টু লিভ দিস লাইফ আমাদের এই জীবনের প্রপার ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি। সো আমরা এর পরের স্ট্যান্জাতে যাব। এ সাম অফ লাইফ, দ্য পোয়েট সিজ লাইফ ফ্রম এন অপটিমিস্টিক আউটলুক। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। সো এই কবিতার পোয়েট হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, সংক্ষেপে আমরা বলতে পারি H.W. লংফেলো, জীবনটাকে একটা অপটিমিস্টিক আউটলুক থেকে দেখছেন, মানে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে এই কবিতাকে তিনি দেখতেছেন আমাদের জীবনকে। টু হিম, তার কাছে, দিস লাইফ ইজ ফুল অফ পসিবিলিটিস। তার কাছে এই জীবনটা হচ্ছে পুরোপুরি সম্ভাবনাময়। এই জায়গায় ফেইলিয়ার বা হতাশার কোনো স্থান নেই। As we can achieve higher goals by making the full use of our time and by working hard. ওনার মতে হচ্ছে যে আমরা হাইয়ার গোল, উচ্চতর ডিগ্রি, উচ্চতর সফলতা অর্জন করতে পারি হার্ড ওয়ার্কিং এবং হার্ড লেবারের মাধ্যমে, সঠিক উপায়ে পরিশ্রম করার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি। এন্ড উনি আর একটি কথা যা বলেছেন সেটা হচ্ছে বাই কিপিং ফেইথ ইন দ্য পাওয়ার এন্ড পটেনশিয়াল অফ লাইফ। উনি এই যে আমাদের সৃষ্টিকতার উপর বিশ্বাস রাখার কথা এই জায়গায় বলা হয়েছে, এবং দ্য পটেনশিয়াল অফ দ্য লাইফ। তারপর উনি আবার ওই সকল মানুষদের কথা বলছেন যারা জীবনকে প্রথমেই নেগেটিভ নেগেটিভ আউটলুক থেকে দেখে। এই জায়গায় তিনি বলেন, he does not have faith in those who hold the pessimistic view of life. Pessimistic মানে হচ্ছে আশাবাদীর ঠিক উল্টোটা, নিরাশা, যারা হতাশ, নেগেটিভ সাইড থেকে যারা লাইফটাকে দেখে, তিনি তাদের উপর বিশ্বাস করেন না। Throughout the entire poem, the poet Longfellow conveys his view of life, instruct to readers to make the most out of this life, and inspire us to participate in the work and activity of life. তারপর এই জায়গায় কি আমরা পেলাম, যে জায়গায় দ্য পোয়েট, ওনার সমস্ত পোয়েটের সবগুলা স্ট্যান্জাতেই শুধু আমরা কিভাবে লাইফটাকে এনজয় করতে পারি, প্রপার ওয়েতে লাইফটাকে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের সবগুলা রেসপন্সিবিলিটিস গুলো ফুলফিল করতে পারি এবং এমন কিছু রেখে যেতে পারি এই পৃথিবীতে যার জন্য আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদেরকে মনে রাখে। এই জিনিসটাই উনি সারাটা সমস্ত পোয়েম গুলাতে, সমস্ত স্ট্যান্জা লাইনের মধ্যে বলে গেছেন। সো আমরা পোয়েম স্ট্যান্জাতে চলে যাই, পোয়েমে চলে যাই। সো প্রথম ফার্স্ট স্ট্যান্জাতে বলা হয়েছে, টেল মি নট ইন mournful numbers, life is an life is but an empty dream, for the soul is that slumbers and things are not what they seem. সো প্রথম স্ট্যান্জাতে উনি বলেছেন যে the poem begins with a verb tell in an imperative manner, and the very first sentence strikes the positive keynote of the poem. উনি প্রথমেই পজিটিভ সাইড দিয়ে পোয়েমটা শুরু করেন। It also indicates that the poet is going to give us some instruction on what this life actually is and how we should take it.
সো প্রথমেই উনি বলে যাচ্ছেন যে পজিটিভ ওয়েতে একটা পোয়েমটা শুরু করলেন এবং তিনি আমাদেরকে বলতে যাচ্ছেন যে কিভাবে আমরা লাইফটাকে শুরু করব, কিভাবে কাজে লাগাবো এবং এর প্রপার ব্যবহারটা হবে। The poet asks us not to tell him in sorrowful verses that life is a hollow and meaningless dream. এই যে প্রথম দুই লাইনই বলা হচ্ছে টেল মি নট ইন mournful, mournful মানে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত হয়ে, mournful numbers, life is not an empty dream, life is not, life is but an empty dream. আমাকে তোমরা বলো না যে জীবনে স্বপ্ন দেখার বা স্বপ্ন ফুলফিল করার কোনো মূল্য নেই, বা আমাকে তোমরা নেগেটিভ কোনো কিছু বলো না জীবন সম্পর্কে, এরকম কিছু একটা উনি বোঝাতে চেয়েছেন। Mournful verses that life is a hollow. Okay. Here Longfellow slams that pessimists who sing melancholy song, write sad poems or things that nothing can be achieved in this life. So ওই জায়গায় ওইসব নিরাশ হতাশ মানুষদের কথা বলা হয়েছে যারা কবিতা, গান এবং এইসবের মাধ্যমে জীবনকে একটা নেগেটিভ ওয়েতে এক্সপ্রেস করে, যে জায়গা ওরা মনে করে যে জীবনে হয়তো ভালো কিছু অর্জন করার মতো কিছুই নেই, হতাশা, দুঃখ, এরকম সবকিছু যাদের বিশ্বাসী যারা। So, according to the poet, উনি আবার বলতেছেন যে a person who spends all his time sleeping is already dead. So এই জায়গায় আমরা এর পরের লাইনটা হচ্ছে for the soul is dead that slumbers. Slumbers মানে হচ্ছে ঘুমানো বা ঘুমন্ত। এই জায়গায় কবি ওই সকল আত্মাদের কথা বলছেন যারা সব সময় অলসভাবে সময় কাটায় এবং ঘুমিয়ে থাকে এবং নিজের লক্ষ্যের দিকে কোনো কাজ করছে না, বা লক্ষ্যহীন মানুষদের কথা বলা হয়েছে যে এই জায়গায় এই কথা অর্থে এই স্লাম্বার শব্দটি ব্যবহার করা হয়েছে। and things are not what they seem, এবং তারা উপর থেকে দেখেই মনে করে হয়তো এই রাস্তাটা আঁকাবাঁকা হবে বা এই রাস্তাটা কঠিন, এই জায়গাটা ক্রস করা যাবে না বা অতিক্রম করা যাবে না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন একজন মানুষ কাজ করে যায় তখন কিন্তু এরকম হয় না যা তারা ভাবে। সো এই কথাটাই উনি এই জায়গায় বলতে চেয়েছেন যে ইট লুকস লাইক এন্ড ইট হ্যাজ মাচ মোর পোটেনশিয়াল দেন উই থিঙ্ক অফ। এটা দেখতে যেরকম উঁচু নিচু মনে হয়, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নাও হতে পারে এবং অবশ্যই হওয়ার কথা না। যারা কাজ করবে, সঠিক উপায়ে পরিশ্রম করবে, তাদের সফলতার পথ অবশ্যই সুন্দর এবং সফলতা অর্জন করার মতো। এর পরের স্ট্যান্জাটা হচ্ছে লাইফ ইজ রিয়েল, লাইফ ইজ আর্নেস্ট and the grave is not its goal. প্রথম দুই লাইনটা হচ্ছে লাইফ ইজ রিয়েল, লাইফ ইজ আর্নেস্ট। সো আমরা সেকেন্ড স্ট্যান্জাতে দেখি the second stanza begin with the line life is real, life is earnest. This also conveys the poet positive attitude towards life. এই জায়গায়ও পোয়েট লাইফকে গ্লোরিফাই করতেছেন, লাইফকে পজিটিভ ওয়েতে প্রেজেন্ট করতেছেন। অ্যাকর্ডিং টু হিম লাইফ ইজ রিয়েল অ্যান্ড সিরিয়াস। তার মতে জীবন হচ্ছে সিরিয়াস। এই জায়গায় অলসভাবে সময় কাটিয়ে যাওয়ার জন্য, বসে খেয়ে যাওয়ার জন্য না, not baseless or useless. So we should not take this life lightly. উনার মতে যে জীবনটাকে আমরা কোনো হালকাভাবে দেখতে পারি না, আমাদের সিরিয়াস হওয়া উচিত এবং আমাদের কাজ করা উচিত। Though dust thou art, dust returns, was not spoken of the soul. So এই জায়গায় বলা হয়েছে আমরা যে ডাস্ট দিয়ে, বা এই জায়গায় ডাস্ট বলতে আমরা যে মাটির থেকে আমরা তৈরি এবং আমরা একটা সময় এই মাটিতেই চলে যাব, was not spoken of the soul. Here was not spoken of the soul দ্বারা আমরা বুঝি যে আমরা হয়তো মাটি থেকে তৈরি এবং আবার মাটিতেই ফিরে যাব, কিন্তু আমাদের সোলটা কিন্তু আমাদের মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে। কিভাবে বেঁচে থাকতে পারে সেটা হচ্ছে আমাদের ভালো গুড ডিডস বা ভালো কাজের মাধ্যমে আমাদের সোলটা আজীবন মানুষের কাছে, ওই যে মানুষ বলে যে স্বর্ণাক্ষরে লিখে থাকে মানুষের কাজের জন্য। সো সেকেন্ড লাইনে আমরা দেখি and the grave is not its goal. আমাদের মৃত্যুটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন না। আমাদের জন্ম হয়েছে শুধু মৃত্যুবরণ করার জন্য না, আমাদের অনেক রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য আছে যেগুলো আমাদের সঠিকভাবে ফুলফিল করা উচিত। সো এই জায়গায় এই কথাটাই বলা হয়েছে ডাস্ট দো আর্থ টু ডাস্ট দো রিটার্নস, ইউ আর মেড অফ ডাস্ট।
and you will go back to dust after that is only spoken of the body. So মৃত্যুর পরে আমাদের শুধু বডিটা যায়, and it is not applicable for the soul. So the poet makes it clear that he believes in the existence of the soul after our death. এই জায়গায় কবি আমাদের মৃত্যুর কথা বলতেছেন, যে জায়গা থেকে আমরা মৃত্যুর পর আমাদের বডিটাই শুধু কবরে যায়, কিন্তু আমাদের সোলটা চিরজীবন মানুষের কাছে বেঁচে থাকে। আমাদের কিসের জন্য? আমাদের ভালো কাজের জন্য, আমাদের ভালো আমাদের সফলতার জন্য, আমরা যা কিছু করে যেতে পেরেছি যেগুলোর জন্য মানুষ আমাদেরকে মনে রাখবে। Not enjoyment and not sorrow is our destined end or way, but to act that each tomorrow find us farther than today. The third stanza of a Psalm of Life is about the ideal way of living. থার্ড স্ট্যান্জাতে কবি বোঝাতে চাচ্ছেন যে কিভাবে একটা আদর্শ জীবন যাপন করা যায় বা আদর্শ লাইফ লিড করা যায়। The poet suggests that neither enjoyment nor sorrow should be our ultimate aim or way of life. এই জায়গায় nor enjoyment and not sorrow is our destined end or way. আমাদের জীবনের লক্ষ্যটা হওয়া উচিত নয় এরকম যে আমরা শুধুই আনন্দ করে যাব অথবা শুধুই দুঃখ পাওয়া যাব, দুঃখ পেয়ে যাব, এরকম মানে ওয়ান সাইডেড কোনো কিছু হওয়া উচিত নয়। is our destined end or way, but to act that each tomorrow rather, এরপরে দেখি আমরা কবি কি বলেছেন, nor sorrow should be our ultimate. Okay, he means to say that in an ideal life there should be both enjoyment and sorrow in a balanced way. কিন্তু উনার মতে হচ্ছে একটা আদর্শ জীবনে এনজয়মেন্ট এবং সরো, আনন্দ এবং দুঃখটা একটা ব্যালেন্সড ওয়েতে থাকবে। বাট দ্যাট ইজ নট ক্রুশাল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ওয়ার্ক and work delicately so that we can always be better learner, better skilled and better mannered, better human with every passing day. So এর পরের স্ট্যান্জাতে উনি বলেছেন যে but to act to each tomorrow find us farther than to wait. মানে আমাদেরকে নিজেকে এমন ভাবে প্রস্তুত করা উচিত যা আমাদেরকে প্রত্যেকটা দিন আমাদের একটা সাফল্য এনে দেয়, বা আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি উইথ বেটার স্কিল ম্যানার। এইগুলোর কথা বলা হয়েছে যে আমরা যাতে একজন আদর্শ মানুষ হতে পারি, প্রত্যেক দিন যাতে আমাদের একটা সাফল্য থাকে। যে একটা কথা আছে, যার আজকের দিনটা আগামীকালের চেয়ে ভালো হলো না, তার সাফল্য বলতে কিছুই নেই। এই সেম জিনিসটাই এই জায়গায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকটা দিন যাতে একটা সাফল্য নিয়ে আসে, গতকালকের চেয়ে যাতে আজকের দিনটা আমাদের কাছে ভালো হয়। সো এর পরের স্ট্যান্জাটা হচ্ছে আর্ট ইজ লং and time is fleeting and our hearts though stout and brave is still like muffled drums are beating funeral marches to the grave. The fourth stanza of the poem, A Psalm of Life, is about our responsibilities in our life. Is about এই স্ট্যান্জাতে আমাদের রেসপন্সিবিলিটিস এর কথা বলা হয়েছে। আই মিন এই পোয়েমের প্রত্যেকটা লাইন একটার সাথে আরেকটা রিলেটেড, এবং প্রত্যেকটা লাইনে আমাদের জীবনকে গ্লোরিফাই করা হয়েছে, জীবনের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বলা হয়েছে, কথা বলা হয়েছে, এবং কিভাবে কাজ করলে সঠিক উপায়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এই জিনিসটা নিয়ে কথা বলা হচ্ছে। About the work assigned to us, art is long and time is fleeting. Art is long and time is fleeting means হচ্ছে মানে হচ্ছে that work given to us is vast and time consuming, but the time is running away fast with every moment. Art is long, এখানে আর্ট বলতে আমাদের কাজের কথা বোঝানো হয়েছে। আমাদের কাজের কথা বলা হচ্ছে, আমাদের এই পৃথিবীতে অনেক কাজ, আমরা এই পৃথিবীতে আসার পর থেকে আমরা বিভিন্ন রকম দায়িত্ব কর্তব্যের মধ্যে দিয়ে যাই। এই কাজের তুলনায় টাইম ইজ ফ্লিটিং, মানে টাইম হচ্ছে খুবই কম, এবং আওয়ার হার্টস দো স্টাউট এন্ড ব্রেভ। তারপর হচ্ছে এই এতগুলা কাজের মধ্যে আমাদের সময়টা খুব অল্প, বাট দ্য টাইম ইজ রানিং এওয়ে ফাস্ট উইথ এভরি মোমেন্ট। প্রত্যেকটা মোমেন্টেই কিন্তু টাইম চলে যাচ্ছে, কিন্তু আমরা ঠিকমতো কাজ করছি কিনা এটা আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত। The poet then says that though our hearts are brave and stout at other times, we fear death, and our heart beats when we realize that death is nearly coming our way bit by bit. So
and our hearts though stout and brave still like maple. এই জায়গায় আমাদের মৃত্যুর কথা বলা হয়েছে যে আমরা মৃত্যুর কথাও স্মরণ করি যে মৃত্যু প্রত্যেকটা দিন আমাদের কাছে আসছে কিন্তু আমরা কাজ করি না, আমাদের দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যাই। সো এর পরের লাইনে আমরা দেখি Longfellow compares his situation of our heart to the beating of the clothed drums at the funeral marches to the grave. Here he means to say that we should utilize our limited time span to the fullest instead of wasting it in the thought of death or other such thing. সো আমাদের মধ্যে অনেকেই আছে যারা মৃত্যুকে ভয় পায়, যে আমি হতাশায় ভুগে আবার মৃত্যুকেও ভয় পায়। সো এই সব মানুষদের নিয়ে এই জায়গায় বলা হয়েছে যে কিছু কিছু মানুষ আছে যারা মৃত্যুর ভয়ে এবং এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকে যে আমি তো প্রত্যেক দিন আমার বয়স বাড়তেছে, আমি মারা যাব এবং আমি আর কি করব, আমার কিন্তু করার কিছুই নেই। সো এই সব মানুষদের নিয়ে এই স্ট্যান্ডাতে বলা হয়েছে যে এইসব চিন্তা বাদ দিয়ে কাজ করা উচিত এবং we should utilize our limited time spent, যেহেতু আমাদের অনেক দায়িত্ব কর্তব্য, তার তুলনায় আমাদের সময় খুবই অল্প, সুতরাং আমাদের কাজ করা শুরু করে দেওয়া উচিত without thinking about them. সো আমাদের এইসব বিষয়গুলো চিন্তা ভাবনা রেখে আমাদের কাজ করা উচিত। সো এর পরের স্ট্যান্জাটা হচ্ছে in the world's broad field of battle, in the bivouacs of life, be not like dumb driven cattle, be a hero in the street. এই জায়গায় বিভোস মানে হচ্ছে তাবুবিহীন একটা ছাউনি এরকম। সো আমরা এই স্ট্যান্জাতে আমরা পড়ি কি দেওয়া আছে, in the above stanza a psalm of life the poet compares this world to a vast battlefield. এই জায়গায় কবি কি করছেন যে একটা ব্যাটেলফিল্ড বা একটা যুদ্ধের ময়দানের সাথে আমাদের জীবনকে তুলনা করছেন, where we human beings are temporarily in the camps to fight the battle of our life. যেই জায়গায় কি হচ্ছে আমরা হিউম্যান বিইংরা হচ্ছে যোদ্ধা, যারা এই যুদ্ধের ময়দানে ফাইট করার জন্য বসে আছে এরকম। সো the human beings are compared with the troops. এই জায়গায় আমাদের হিউম্যান বিইংস মানে আমরা হচ্ছে সৈন্য এবং জীবনটা হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে আমাদেরকে জয়ী হওয়ার কথা বলা হয়েছে বা যুদ্ধ করে আমাদেরকে এগোতে হবে। The poet urges us to be a hero in the battle of the life. সো এর পরের লাইনটা আমরা যদি দেখি, be not like dumb মানে হচ্ছে বধির বা ওইসব মানুষ যারা মানে কোনো কাজ করে না, মানে কোনো কাজেরও না আবার কোনো কামেরও না, এই টাইপের যারা সবসময় নিজেকে সরিয়ে রাখে সবকিছু থেকে। drive and cattle, be a hero in the strength, do not like dumb drive and cattle. মানে এই জায়গায় drive and cattle মানে হচ্ছে গরুর পাল। এই জায়গায় আমরা গ্রামে এরকম দৃশ্য দেখে থাকি যে গরুকে যখন গরু একা একা কিন্তু কিছু করে না, ড্রাইভ এন্ড ক্যাটেল যখন গরুর পিছনে যে রাখালটা থাকে ও যখন যেদিকে নিয়ে যায় গরুর পালটা সেই দিকেই যায়। সো এই জায়গায় ডাম্প একটা ক্যাটেলের মতো হওয়া উচিত নয়, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছেন যে তোমরা এরকম ডাম্প একটা দলের মতো হয় না যাতে তোমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করে, তোমার লাইফটাকে তুমি ইমপ্রুভ করতে ট্রাই করো এরকম। So in the other words, he wishes us to successful in the life by following the right way of life. So এর পরের লাইনটা আমরা যদি দেখি, be a hero in the strife. So be a hero in the strife, ওই যে বললাম যে গরুর পালটা যাতে অন্য কেউ যাতে কন্ট্রোল না করে, এটার সাথে কম্পেয়ার করা হচ্ছে আমাদের লাইফের সাথে। কারণ আমার লাইফের দায়িত্ব হচ্ছে আমার নিজের, আমি কিভাবে আমাকে আরো 10 বছর পরে দেখবো সেটা আমার অ্যাকশন বা আমার কাজের উপর ডিপেন্ড করে। সো আমার সাকসেসের জন্য আমি নিজেই দায়ী, অথবা আমার হতাশার জন্য, আমার ফেইলিয়ারের জন্য আমি নিজেই দায়ী। সো হি ডাজ, কবি এই জায়গায় লাস্টে শেষ করলেন এই স্ট্যান্ডার, হি ডাজ নট লাইক টু সি আস লাইক দ্য ডাম্ব ক্যাটেল ড্রাইভেন বাই আদার্স। মানে হচ্ছে এই যে গরুর পালটাকে যেরকম রাখাল বা মানুষ যেদিকে নিয়ে যায় এইদিকে যায়, এরকম আমাদেরকে দেখতে চান না, উইথ নো পার্টিকুলার গোল অর ডিরেকশন,
যাদের আমাদের মতো যাদের কোনো ডিরেকশন অথবা পার্টিকুলার বা পৃথক কোনো গোল বা লক্ষ্য যাদের নেই, তাদের কথা এই জায়গায় বলা হয়েছে। সো এর পরের স্ট্যান্জাটা হচ্ছে, ট্রাস্ট নো ফিউচার হাউ এভার প্লেজেন্ট, let the dead past bury its dead, act in the living present, heart within and gourd overhead. So এই স্ট্যান্জাতে সিম্পলি যদি বলি আমি, ট্রাস্ট নো ফিউচার হাউ এভার প্লেজেন্ট, এই জায়গায় ফিউচারকে বিশ্বাস না করতে বলা হয়েছে, কারণ ফিউচার হচ্ছে যা কিছু আগামীতে হবে, সো আমাদের এটাতে বিশ্বাস করা উচিত নয়। হাউ এভার প্লেজেন্ট মানে যতই প্লেজেন্ট বা মসৃণ ফিউচার থাকুক না কেন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাপোজ আমি বললাম যে আমি 1 বছর পরেই বাইরে চলে যাব, বা এরকম একটা ইউনিভার্সিটি থেকে আমি ডিগ্রি নেব, কিন্তু এটা যে হবে বা এটা যে সাকসেসফুল হবে এটার কোনো গ্যারান্টি নাই, বিকজ এনিথিং ক্যান বি হ্যাপেন ইন এনি টাইম। সো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো আমাদের ফিউচারকে ট্রাস্ট না করার জন্য বলা হচ্ছে, লেট দ্য ডেড ফার্স্ট ব্যারি ইটস ডেথ। এই জায়গায় অতীতের কথা ভুলে যাওয়ার জন্য বলা হয়েছে, লেট দ্য ডেড ফার্স্ট, আমাদের যে অতীতের যে মসৃণ স্মৃতিগুলো আছে, ব্যারি মানে হচ্ছে কবর দেওয়া, ইটস ডেথ, অতীতের সব স্মৃতিগুলোকে মুছে কবর দেওয়ার জন্য বলা হয়েছে, যেগুলোকে কমপ্লিটলি ভুলে যেতে বলা হয়েছে। অ্যাক্ট ইন দ্য লিভিং প্রেজেন্ট, আমাদেরকে এই লিভিং প্রেজেন্ট বা বাস্তবে আজকের দিনটা, সিজ দ্য ডে এর মতো আজকের দিনটাতে পারফর্ম করতে বলা হচ্ছে, মানে আজকের দিনটাকে আমরা যাতে ভালোভাবে কাজে লাগাই। হার্ট উইথিং এর গড ওভারহেড, আমার সঠিকভাবে কাজ করে যাওয়া, বা গড ওভারহেড মানে গডের দেখানোর পথ বা ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। সো এই স্ট্যান্জাটা ঠিক এই লাইনগুলো এই জায়গায় বলা হয়েছে যে, but the poet instruct us not to trust the future, however pleasant it may seem. যতই মসৃণ ভবিষ্যৎ দেখা যাক না কেন, আমাদের এটাতে বিশ্বাস করা উচিত নয়, because we often get carried away by the happy dreams about our future and forget to act in the present. সো এরকম অনেক সময় এরকম হয় যে আমরা ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখতে দেখতে বর্তমানে যে আমাদেরকে এই ভবিষ্যৎটা পাওয়ার জন্য কাজ করতে হবে সেটাই ভুলে যাই। So he also tells us to forget the past events. তিনি আমাদেরকে অতীতের সব ইভেন্টস গুলো ভুলে যেতে বলেছেন, as they are dead, যেহেতু তারা মৃত, and they should not haunt us anymore and affect our present action. এবং আমাদের অতীতের বিভিন্ন রকম হতাশা, দুঃখ, ফেলিয়ার থাকতেই পারে, কিন্তু এইগুলা যাতে আমাদের বর্তমান যে অ্যাকশন কাজে যাতে কোনো ইফেক্ট না ফেলে, এই জন্য আমাদের এইগুলাকে ভুলে যাওয়া উচিত। And what is crucial is to act in the present, in the living present, আমাদের বর্তমানে কাজ করা উচিত। We have to follow our heart and keep faith in the God overhead. আমরা কাজ করে যাওয়া উচিত এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত। Lives of great men old remind us we can make our lives sublime, and departing leave behind us footprints on the sands of time. And sublime মানে হচ্ছে glorify করা। এই জায়গায় এই স্ট্যান্জাতে the poet says that the lives of so many great and successful men remind us that we can also achieve those heights if we wish and strive for it. এই জায়গায় আমরা আমাদেরকে আরো মোটিভেট করা হয়েছে, সবচেয়ে সাকসেসফুল বড় বড় মানুষরা যারা অলরেডি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বা অলরেডি মৃত, কিন্তু তাদেরকে উদাহরণ হিসাবে এই জায়গায় এনেছেন যে ওই সকল মানুষদের মতে যে আমরাও ওদের জায়গায় যেতে পারবো যদি আমরা ঠিক মতো ইউটিলাইজ করি আমাদের জীবনটাকে। So we should not living forever in our works, in the hearts of people. Longfellow compares his immortality to leave footprints on the sands of time. So এই জায়গায় বলা হয়েছে যে আমাদের কাজগুলা একটা ফুটপ্রিন্ট হয়ে থাকবে আমাদের নেক্সট প্রজন্মের জন্য, যেরকম আমরা ঠিক এই জায়গায় বসে যেরকম আমাদের পূর্ববর্তী যারা অলরেডি পাস্ট, যারা অলরেডি চলে গেছেন এবং তাদের অনুসরণ, তাদের গ্রেট হাইটস, গ্রেট অর্জনগুলো দেখে আমরা মোটিভেট হচ্ছি এবং আমরা কাজ করে যাচ্ছি, ঠিক একইভাবে আমাদের পরের প্রজন্ম যে আসবে তারাও আমাদের কাজের উপর ডিপেন্ড করে, তারাও মোটিভেট হবে। সো আমরা এই জায়গায় লাইফটা হচ্ছে আমাদের একটা ফুটপ্রিন্ট রেখে যাওয়ার মতো।
leave behind us footprints on the sands of time. স্যান্ড মানে হচ্ছে বালু, অফ টাইম এই জায়গায় হচ্ছে সময়ের কথা বলা হয়েছে যে আমাদের ফুটপ্রিন্টসটা রেখে যাওয়া উচিত, এমন ভাবে কাজ করা উচিত যাতে আমাদের ফুটপ্রিন্টস মানে এই ফুটপ্রিন্টস বলতে এই জায়গায় আমাদের ভালো কাজগুলোর কথা বলা হয়েছে যেগুলা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা উদাহরণস্বরূপ হিসাবে থাকবে। So footprints, the perhaps another sailings over life's so may a forlorn and shipwrecked brother seeing shall take heart again. In the penultimate stanza of the Psalm of Life, the poet continues the same thing of leaving a footprint to inspire others to follow. So এই জায়গায়ও এই স্ট্যান্সাতেও আবার সেম একই কথাটি বলা হয়েছে যে লিভিং এ ফুটপ্রিন্ট টু ইন্সপায়ার আদার্স টু ফলো, অন্যদের ইন্সপায়ার করার জন্য ফুটপ্রিন্ট বা গুড ডিডস রেখে যাওয়ার জন্য, মৃত্যুর পরে যাতে আমাদের বডির সাথে যাতে আমাদের সোলটাকে না যায় বা আমাদের সোলটা যাতে রেখে যেতে পারি এই কথার কথা বলা হয়েছে, যার জন্য আমাদেরকে সময়কে ইউটিলাইজ করা দরকার এবং হার্ড পরিশ্রম করা দরকার, হার্ড ওয়ার্কিং করা দরকার, যার জন্য যার প্রমাণস্বরূপ আমাদের ফুটপ্রিন্ট গুলা থেকে যাবে পরবর্তী প্রজন্মের জন্য। He compares a dejected or wretched person with a hopeless shipwrecked man sailing over the large sea of life's storm may. So এই জায়গায় ওইসব হোপলেস মানুষদেরকে তুলনা করা হয়েছে একটা ভাঙা জাহাজের মতো যা সেইলিং ওভার দ্য লার্জ সি অফ লাইফ, যেটা কোনো গন্তব্যহীন ভাবে জীবনের সাগরের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং তার কোনো অবদানই রেখে যেতে পারবে না এরকম। So আমরা can find us examples set by us and gain courage. Okay, so আমরা next stanzaতে যাই। Let us then be up and doing with a heart for any fate, still achieving, still pursuing, learn to labor and wait. So আমরা একেবারে ফাইনাল স্ট্যান্জাতে চলে এসেছি, এটাতে প্রায় 9টি স্ট্যান্জা আছে। সো আমরা একেবারে লাস্ট স্ট্যান্জাতে, সো আমরা লাস্ট স্ট্যান্জাতে দেখি কি বলেছেন কবি। In the final 4 lines of a Psalm of Life, the poet Longfellow asks us to be up at once and start working. So let us then be up and doing. So এই জায়গায় একেবারে লাস্টের দিকে কবি আবার আমাদেরকে মোটিভেট করার জন্য বলেছেন মেইনলি ওইসব মানুষদের যারা নেগেটিভ ভিউ থেকে লাইফকে দেখে বা লাইফকে হতাশ হয়ে আছে বা লাইফে কোনো গোল অর্জন করা যাবে না এরকম মনে করে, তাদের উদ্দেশ্যে বলেছেন লেট আস দেন বি আপ এন্ড ডুইং, তোমরা উঠে পড়ো এবং কাজ শুরু করে ফেলো, স্টার্ট করো। However, the poet here urges us not to mind the consequence with a heart for any fate. So এই জায়গায় বলা হয়েছে যে তোমরা প্রথমেই কাজ শুরু করার পরে এর ফলাফলের দিকে তাকিও না, কাজ করে যাও। or to make our mind prepare for any fate. So এই জায়গায় ফেটের কথা বলা হয়েছে যে তোমরা হয়তো হঠাৎ করে কাজ শুরু করলে কিছু উঁচু নিচু বাম্পি আঁকাবাঁকা পথের মুখোমুখি হবে, কিন্তু তোমরা হতাশ হইও না। We must carry on, reaching great heights, still not leaving. We must learn to labor, to hard work, to act wisely, and wait for the rewards patiently. So এর পরের লাইনে বলা হয়েছে still achieving, still pursuing, learn to labor and wait. So এর পরের জায়গায় বলা হয়েছে যে still not leaving, we must learn to labor. So এই জায়গায় বলা হয়েছে যে আমাদের গিভ আপ করা যাবে না, আমরা পরিত্যাগ করতে পারবো না, আমরা হাল ছাড়বো না, আমরা কাজ করে যাব এবং এর ফলাফলের জন্য অপেক্ষা করব। টু ওয়েট ফর দ্য রিওয়ার্ডস পেশেন্টলি। সো আমরা যারা হতাশ তাদের কথা বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে কাজ শুরু করে এবং প্রথমেই কোনো ফলাফল আশা না করে কন্টিনিউ করে যেতে থাকে এবং হার্ড ওয়ার্ক এবং পরিশ্রম ধৈর্য সহকারে অপেক্ষা করে এর রেজাল্টের জন্য বা এর ফলের জন্য, এবং সে অবশ্যই তার ফলাফল স্বরূপ তার সাফল্য পাবে
at the end of his action. মানে একজন মানুষ যখন কাজ করা শুরু করে দেবে, কন্টিনিউয়াসলি মোটিভেট হয়ে কাজ করতেই থাকবে এবং সেটা অবশ্যই রাইট ওয়েতে হবে, তখন সে ভালো ফলাফল অবশ্যই পাবে। এটাই জীবনের নিয়ম। সো আমরা এই পোয়েমটার 9টি স্ট্যান্জা শেষ করলাম। সো আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা স্ট্যান্জাতেই কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো খুব নিখুঁতভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে the importance of life and what to do and what exactly we have to work for our life and utilize our time appropriately in order to achieve great goals in life. So জীবনের লক্ষ্য অর্জন করার জন্য আমাদের যা কিছু করা উচিত, যত অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে করা উচিত, এই জায়গায় হেনরি ওয়ার্ডসওয়ার্থ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সো ফাইনালি আমরা দেখি যে গোয়িং থ্রু দিস পোয়েম উই নাও রিয়ালাইজ, আমরা এই পোয়েমটা পড়ার পর আমরা বুঝতে পারলাম যে হাউ ইন্সপায়ারিং অ্যান্ড মোটিভেটিং দিস পোয়েম হ্যাজ বিন। এই কবিতাটা কত ইন্সপায়ারিং, অনুপ্রেরণামূলক এবং মোটিভেটিং this poem has been. The poet conveys his message all over the poem. কবি তার মেসেজটা, হিডেন মেসেজ, জীবন সম্পর্কে যে হিডেন মেসেজটা ছিল উনি ওনার রিডারকে দিয়ে দিয়েছেন। বাট আই ফিল the first two lines and the very last line of the poem are enough to give an impression of what this poem is all about. উনি বলেছেন যে প্রথম যে ফার্স্ট লাইনটা এবং লাস্ট লাইনটা এতই ইম্পর্টেন্ট যে আমাদের পুরো বিষয়টাই এই দুই লাইনের মধ্যে রিফ্লেক্ট করেছে। সো ফাইনালি আমরা এই কবিতাটা পড়ে বুঝতে পারলাম যে লাইফকে গ্লোরিফাই করা হয়েছে, জীবনের গুরুত্ব, ডিউটি, দায়িত্ব, কর্তব্য, ডিউটি এন্ড রেসপন্সিবিলিটিস নিয়ে আলোচনা করা হয়েছে এবং ওই সকল হতাশ পেসিমিস্টিক মানুষদের জন্য মেসেজ দেওয়া হয়েছে যে যারা হতাশ, যারা কোনো ভরসা পায় না বা জীবনে অতীতের অনেকগুলো ভুল হয়ে গেছে, এখন আবার নতুন করে শুরু করলে সাফল্য আসবে কিনা, ওইসব মানুষদের উদ্দেশ্যে এই কবিতাটি, কবির হিডেন মেসেজটা ছিল যে তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে কাজ শুরু করে দেয় এবং রাইট ওয়েতে সময়কে প্রপার ওয়েতে ইউটিলাইজ করে কাজ করতে থাকে এবং তারা অবশ্যই সফল হবে এবং তারা মৃত্যুর পর তাদের এই কাজগুলা তাদেরকে হাজারো বছর বেঁচে রাখবে আমাদের সবার মাঝে। সো আশা করি কবিতাটি আপনারা বুঝতে পারছেন। সো আপনারা যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানান, আমরা আশা করি যে আপনাদের প্রত্যেকটার প্রবলেমের সলভ করতে পারবো, প্রত্যেকটার উত্তর দিতে পারবো। এবং আপনারা নেক্সট কোন পোয়েমটি চান বা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি, আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে এরপরে কোন ভিডিওটি চান বা কোন পোয়েমের উপরে চান, তাহলে আমরা ওই বিষয়ের উপর ভিডিও দেব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের একাডেমিক ক্যারিয়ারে বা এই ইংলিশ লিটারেচার রিলেটেড সব পোয়েম, সামারি, এইসব নিয়ে আপনাদের হেল্পফুল হবে। সো এটাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।